দি ডিবেটে আপনাদের স্বাগত। আজ আমরা ইউরোপ্রতীক সেলস লিমিটেডের আসন্ন ইনিশিয়াল পাবলিক অফারিং মানে আইপিও নিয়ে আলোচনা করছি। আমাদের সব তথ্যই নেওয়া হয়েছে তাদের 5ই সেপ্টেম্বর 2025 তারিখের রেড হেরিং প্রসপেক্টাস বা আরএইচপি থেকে। কোম্পানিটা মূলত ইন্টেরিয়র ডেকোরেটিভ ওয়াল প্যানেল আর ল্যামিনেটস মার্কেটিং এবং সেলসের ব্যবসায় আছে। হ্যাঁ, আর আজকের আলোচনার মূল ফোকাসটা হচ্ছে ইউরোপ্রতীক সেলস লিমিটেডের যে সাম্প্রতিক ব্যবসায়িক অধিগ্রহণগুলো হয়েছে এবং মার্কেটে যে গ্রোথ দেখা যাচ্ছে সেটা কি কোম্পানির বেশ কিছু ব্যবসায়িক ঝুঁকি, যেমন ধরুন আমদানি নির্ভরতা বা ব্র্যান্ড মালিকানার মতো জটিলতা বা মার্কেটের তীব্র প্রতিযোগিতা, এই সব কিছুকে ছাপিয়ে একটা টেকসই গ্রোথ দিতে পারবে? আমাদের পুরো আলোচনাটাই কিন্তু এই আরএইচপির তথ্যের উপর ভিত্তি করে। আমার অবস্থানটা হলো কোম্পানির যে কৌশলগত অধিগ্রহণগুলো, বাজারে তা যে পজিশন, পণ্যের ইনোভেশন এবং শিল্পের যে পজিটিভ ট্রেন্ড, এই সব কিছু মিলিয়ে একটা শক্তিশালী গ্রোথের সম্ভাবনা তৈরি হয়েছে। আমার মনে হয় এটা যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে ম্যানেজ করার ক্ষমতা রাখে। আর আমার দিক থেকে আমি দেখছি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি আছে, যেমন ধরুন ওদের আমদানির ওপর বেশ ভালো রকম নির্ভরতা, টপ ডিস্ট্রিবিউটরদের উপর নির্ভরশীলতা, মূল যে ব্র্যান্ড ইউরোপ্রতীক সেটার মালিকানা নিয়ে একটা জটিলতা আছে, রিলেটেড পার্টিদের সাথে প্রচুর লেনদেন, আবার এই যে অধিগ্রহণগুলো হলো সেগুলোকে ঠিকঠাক ইন্টিগ্রেট করার চ্যালেঞ্জ, আর অবশ্যই মার্কেটের কম্পিটিশন। আমার মনে হয় এইগুলো কোম্পানি লম্বা সময়ের গ্রোথের পথে বেশ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, কোম্পানির সম্ভাবনার দিকটা যদি প্রথমে দেখি, তাহলে প্রথমেই আসে বাজারের অবস্থান আর শিল্পের বৃদ্ধি। টেকনোপ্যাকের রিপোর্টে যে ডেটা আরএইচপিতে দেওয়া আছে, পৃষ্ঠা 187-353 অনুযায়ী অর্থবছর 2023-এ কোম্পানিটা অর্গানাইজড ডেকোরেটিভ ওয়াল প্যানেল ইন্ডাস্ট্রিতে প্রায় 15.87% মার্কেট শেয়ার নিয়ে কিন্তু একটা লিডিং ব্র্যান্ড। শুধু তাই না, এই ওয়াল প্যানেলের মার্কেটটা 2024 থেকে 2029 পর্যন্ত বছরে প্রায় 17.89% সিএজিআরে বাড়বে বলে আশা করা হচ্ছে। আর ডেকোরেটিভ ল্যামিনেটসের মার্কেটও কিন্তু প্রায় 9% সিএজিআরে গ্রো করবে। তো বোঝাই যাচ্ছে একটা গ্রোয়িং মার্কেটে কোম্পানিটা অপারেট করছে। এর সাথে আমি যোগ করতে চাই ওদের প্রোডাক্ট ইনোভেশন আর ভ্যারাইটির ওপর ফোকাসটা। দেখুন, 31শে মার্চ 2025 পর্যন্ত ওদের প্রায় 30 রকমের প্রোডাক্ট আর 3000-এরও বেশি ডিজাইন ছিল। পৃষ্ঠা 184। চিজেল, লুভার্স, অরিসের মতো নতুন নতুন প্রোডাক্ট ওরা আনছে, আবার 9টা নতুন প্রোডাক্ট নাকি পাইপলাইনেও আছে। পৃষ্ঠা 194-195। মানে এটা দেখাচ্ছে যে ওরা মার্কেটের চাহিদা অনুযায়ী নিজেদের আপগ্রেড করার চেষ্টা করছে। ইনটেক্স এলএলপি, পৃষ্ঠা 222-180। এগুলো আমার মনে হয় ব্যবসার পরিধি বাড়াতে খুব স্ট্র্যাটেজিক্যালি হেল্প করেছে। এর মাধ্যমে ওদের প্রোডাক্ট রেঞ্জ বেড়েছে, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক আরও ছড়িয়েছে, আর নতুন মার্কেটে ঢোকার সুযোগও তৈরি হয়েছে। বিশেষ করে গ্লোরিও ব্র্যান্ড দিয়ে প্রিমিয়াম ল্যামিনেট সেগমেন্টে ঢোকাটা কিন্তু একটা বেশ ভালো মুভ। ব্র্যান্ডিংয়ের দিকটাও দেখুন, ইউরোপ্রতীক আর গ্লোরিও ব্র্যান্ড তৈরিতে ইনভেস্টমেন্ট আর হৃতিক রোশন, করিনা কাপুর খানের মতো সেলিব্রিটিদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা, পৃষ্ঠা 183-355। এটা অবশ্যই ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়িয়েছে। সব মিলিয়ে ফাইন্যান্সিয়ালিও একটা পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে। অর্থবছর 2025-এ রেভিনিউ বেড়ে 2142.27 মিলিয়ন টাকা হয়েছে। আগের বছর ছিল 2116.98 মিলিয়ন। আর প্রফিট আফটার ট্যাক্সও বেড়েছে 629.07 মিলিয়ন থেকে 764.40 মিলিয়ন টাকায়, পৃষ্ঠা 26। এগুলো তো কোম্পানির ব্যবসায়িক সক্ষমতাই দেখাচ্ছে, তাই না? আপনি গ্রোথের যে দিকগুলো তুলে ধরলেন তার কিছু অবশ্যই সম্ভাবনাময়, কিন্তু বেশ কিছু স্ট্রাকচারাল রিস্ক বা ঝুঁকি আছে যেগুলো একটু খতিয়ে দেখা দরকার। যেমন ধরুন আমদানি নির্ভরতা। অর্থবছর 2025-এ কোম্পানির মোট পারচেজের প্রায় 54.72, মানে অর্ধেকেরও বেশি, এসেছে ইম্পোর্ট থেকে, মূলত চীন আর ইউএস ডলার ব্যবহার করে। ঝুঁকির কারণ 2, পৃষ্ঠা 32। এখন ফরেন এক্সচেঞ্জ রেটের যদি কোনো বড় ওঠানামা হয় তাহলে সেটা সরাসরি ওদের কস্ট অফ গুডস সোল্ড আর প্রফিটেবিলিটিকে হিট করবে। এই ঝুঁকিটা কমানোর জন্য ওদের হেজিং পলিসি কতটা এফেক্টিভ সে বিষয়ে কিন্তু প্রসপেক্টাসে তেমন বিস্তারিত কিছু বলা নেই। এরপর আসি ডিস্ট্রিবিউটর নির্ভরতার কথায়। দেখুন, সেরা 30 জন ডিস্ট্রিবিউটর থেকেই অর্থবছর 2025-এর রেভিনিউর প্রায় 57.44% এসেছে। এটা কিন্তু একটা বিরাট কনসেন্ট্রেশন।
আর সমস্যাটা হলো এই ডিস্ট্রিবিউটরদের সাথে ওদের কোনো লং টার্ম বা ফিক্সড টার্ম এগ্রিমেন্ট নেই। ঝুঁকির কারণ 6 পৃষ্ঠা 35। মানে যে কোনো সময় যদি এই সম্পর্ক খারাপ হয় বা ডিস্ট্রিবিউটররা অন্য কম্পিটিটরের প্রোডাক্ট পুশ করতে শুরু করে, তাহলে বিজনেসের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। এই ডিপেন্ডেন্সিটা আমার কাছে একটা বড় দুর্বলতা মনে হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা নিয়ে আমার বেশ চিন্তা হচ্ছে, সেটা হলো মূল ব্র্যান্ড ইউরো প্রতীকের মালিকানা। এটা কিন্তু কোম্পানির নিজের নয়। ব্র্যান্ডটার রেজিস্টার্ড আছে কোম্পানির একজন প্রমোটার প্রতীক গুণবন্তারাজ সিংভির নামে। ঝুঁকির কারণ 12 পৃষ্ঠা 39। কোম্পানি শুধু একজন রেজিস্টার্ড ইউজার হিসেবে এটা ব্যবহার করছে, যার জন্য এককালীন মাত্র 0.1 মিলিয়ন টাকা দেওয়া হয়েছে। একটা পাবলিক লিমিটেড কোম্পানির কোর ব্র্যান্ডের ওপর যদি ফুল ওনারশিপ না থাকে, এটা বেশ অস্বাভাবিক এবং একটা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক রিস্ক তৈরি করে। ভবিষ্যতে এই অ্যারেঞ্জমেন্টটা টিকবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এছাড়াও দেখুন, রিলেটেড পার্টিদের সাথে লেনদেন, প্রমোটার, ডিরেক্টর, তাদের আত্মীয় স্বজন, এদের সাথে কোম্পানির প্রচুর লেনদেন হয়েছে। যেমন ধরুন, প্রপার্টি ভাড়া নেওয়া, জিনিসপত্র কেনাবেচা, স্যালারি দেওয়া, এমনকি বিজনেস অ্যাকুইজিশনও, যেমন মিলেনিয়াম ডেকোর, ইউরো প্রতীক ইনটেক্স এলএলপি। অর্থবছর 2025-এ এই সব লেনদেনের মোট ভ্যালু ছিল প্রায় 2909.38 মিলিয়ন টাকা। এটা ওই বছরের মোট রেভিনিউর প্রায় 102.40%। নোট 42 পৃষ্ঠা 309 পৃষ্ঠা 18। ভাবা যায় এত বিপুল পরিমাণ লেনদেন। এটা শুধু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ঝুঁকিই বাড়ায় না, কোম্পানিজ অপারেশনাল ট্রান্সপারেন্সি আর মাইনরিটি শেয়ার হোল্ডারদের স্বার্থ নিয়েও কিন্তু প্রশ্ন তোলে। ঝুঁকির কারণ 9 পৃষ্ঠা 37। আর শেষে এই আইপিওটা কিন্তু একটা কমপ্লিট অফার ফর সেল, ওএফএস, মানে 4513.15 মিলিয়ন টাকার পুরো অ্যামাউন্টটাই যাবে এক্সিস্টিং শেয়ার হোল্ডার্সদের কাছে, যার মধ্যে প্রমোটররাও আছেন। পৃষ্ঠা 40। কোম্পানি নিজে এই টাকা থেকে কিছুই পাচ্ছে না। ঝুঁকির কারণ 15। যেখানে ব্যবসার এক্সপ্যানশন বা ওয়ার্কিং ক্যাপিটালের দরকার পড়তে পারে, সেখানে আইপিওর টাকা কোম্পানি গ্রোথে কাজে না লাগাটা ইনভেস্টরদের জন্য একটা ভাবনার বিষয়। এর সাথে যোগ করুন মার্কেটের তীব্র কম্পিটিশন, ঝুঁকির কারণ 23, আর রিসেন্ট অ্যাকুইজিশনসগুলোকে সাকসেসফুলি ইন্টিগ্রেট করার চ্যালেঞ্জ, ঝুঁকির কারণ 16-47। সব মিলিয়ে এই ঝুঁকিগুলো কিন্তু বেশ ভাবাচ্ছে। আচ্ছা, আপনি অধিগ্রহণে রিলেটেড পার্টির যে ঝুঁকির কথা বললেন, সেটা অবশ্যই আরএইচপিতে উল্লেখ করা আছে, আর ইনভেস্টার্সদের এটা দেখা উচিত। তবে আমি একটু অন্যভাবে দেখছি। দেখুন, ভোগ ডেকর, মিলেনিয়াম ডেকর বা ইউরো প্রতীক ইনটেক্স এলএলপির মতো অ্যাকুইজিশনসগুলো কিন্তু কোম্পানির প্রোডাক্ট বাস্কেটকে বেশ বড় করেছে। যেমন ভোগ ডেকর আশায় ওরা লিউভার্স ক্ল্যাডিং প্যানেলের মতো প্রোডাক্টে আরও স্ট্রং হয়েছে। মিলেনিয়াম ডেকর আর ইনটেক্স এলএলপির মাধ্যমে ল্যামিনেট আর অন্যান্য ইন্টেরিয়র ফিনিশিং প্রোডাক্টে ঢুকেছে। এটা শুধু প্রোডাক্ট ডাইভার্সিটি বাড়ায়নি, নতুন ডিস্ট্রিবিউটর চ্যানেল আর নতুন জিওগ্রাফিক্যাল মার্কেটও এন্ট্রি দিয়েছে। আমার মনে হয় এটা একটা ওয়েল থট স্ট্র্যাটেজিক মুভ, যা লং টার্মে কোম্পানি গ্রোথে হেল্প করবে। আর এইচপিতে পৃষ্ঠা 22, 180, 344 এই লেনদেনগুলো আর তার উদ্দেশ্য নিয়ে তো বিস্তারিত বলাই আছে। অ্যাকুইজিশনের একটা বড় অংশ, যেমন মিলেনিয়াম ডেকর, ইউরো প্রতীক, ইনটেক্স এলএলপি, রিলেটেড পার্টিদের থেকে হচ্ছে, তখন কি লেনদেনের ভ্যালুয়েশন বা টার্মসগুলো সত্যি সত্যি আর্মস লেংথ প্রিন্সিপালে হয়েছে, নাকি ইন্টারনাল রিলেশনশিপের দ্বারা ইনফ্লুয়েন্সড? আরএইচপি তথ্য দিলেও এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার নয়। তাছাড়া আপনি বলছেন প্রোডাক্ট বাস্কেট বাড়ছে, ঠিক আছে, কিন্তু ডিফারেন্ট বিজনেস কালচার আর অপারেশনকে সাকসেসফুলি ইন্টিগ্রেট করা, এটা একটা বিরাট ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ। এর সাকসেস তো এখনও প্রুভেন নয়। আর এর ফলে যেটা হয়েছে, অর্থবছর 2025-এর ফাইন্যান্সিয়াল ডেটার সাথে আগের বছরগুলোর তুলনা করাটা কঠিন হয়ে গেছে। ঝুঁকির কারণ 16-47, এটা তো কোম্পানির কনসিস্টেন্ট পারফরম্যান্স অ্যাসেস করতে একটা বাধা। আপনি কিভাবে ইন্টিগ্রেশন রিস্কটাকে সম্ভাবনার চেয়ে কম গুরুত্ব দিচ্ছেন? দেখুন, ইন্টিগ্রেশনের ঝুঁকি অবশ্যই আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমার মনে হয় মার্কেটে যে সুযোগ আর কোম্পানির যে বর্তমান অবস্থান, সেটা এই ঝুঁকিটাকে কিছুটা হলেও কমায়। টেকনোপ্যাক রিপোর্টের কথাই যদি আবার বলি, পৃষ্ঠা 187, কোম্পানি অর্গানাইজড ওয়াল প্যানেল মার্কেটে অন্যতম লিডার। যখন একটা ইন্ডাস্ট্রি নিজেই বছরে প্রায় 18% করে বাড়ছে, তখন একজন এস্টাবলিশড প্লেয়ারের জন্য সেই গ্রোথের বেনিফিট নেওয়াটা তুলনামূলকভাবে সহজ হয়।
ওদের যে ব্র্যান্ড রেকগনিশন আছে, সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এগুলো নিশ্চয়ই এক্সপ্যানশন আর ইন্টিগ্রেশন প্রসেসে হেল্প করবে। অ্যাকুইজিশনের মাধ্যমে যে নতুন প্রোডাক্ট আর মার্কেট অ্যাক্সেস পেয়েছে, সেটাই গ্রোথ অপরচুনিটিকে আরও বাড়াবে বলেই আমার বিশ্বাস। যুক্তিটা ইন্টারেস্টিং। কিন্তু আপনি কি এটা ভেবেছেন যে এই লিডিং পজিশন যেটা বলা হচ্ছে সেটা শুধু অর্গানাইজড সেক্টরের হিসাবে? ওই টেকনোপ্যাক রিপোর্টই কিন্তু বলছে, পৃষ্ঠা 204, এই মার্কেটে আনঅর্গানাইজড বা অসংগঠিত খাতের শেয়ারও বিরাট। অর্থবছর 2024-এ প্রায় 29%। তার মানে কি, কম্পিটিশন শুধু অন্য বড় ব্র্যান্ডগুলো থেকেই আসছে না, অসংখ্য ছোট লোকাল ম্যানুফ্যাকচারার আর ইম্পোর্টারদের থেকেও আসছে। আর ওয়াল প্যানেল, ল্যামিনেটসের সরাসরি সাবস্টিটিউট প্রোডাক্টস যেমন পেইন্ট, ওয়ালপেপার, টাইলস, সেগুলো তো আছেই। ঝুঁকির কারণ 23, পৃষ্ঠা 43। সুতরাং শুধু অর্গানাইজ সেক্টরের মার্কেট শেয়ার আর ইন্ডাস্ট্রির ওভারঅল গ্রোথ দিয়ে কিন্তু কম্পিটিশনের পুরো ছবিটা বোঝা মুশকিল। এই হাইলি কম্পিটিটিভ মার্কেটে শেয়ার ধরে রাখা বা বাড়ানো আর তার সাথে অ্যাকোয়ার করা বিজনেসগুলোকে ঠিকঠাক চালানো, দুটো একসাথে করা কিন্তু বেশ কঠিন চ্যালেঞ্জ হতে পারে। ফাইন্যান্সিয়াল হেলথের বিষয়ে আপনি যে ঝুঁকির কথা বললেন, যেমন ধরুন ওএফএস হওয়ার কারণে কোম্পানি টাকা পাচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু কোম্পানির ইন্টারনালি জেনারেটেড ক্যাশ ফ্লোটাও তো দেখতে হবে। অর্থবছর 2025-এ ওদের প্রফিট আফটার ট্যাক্স পিএটি 767.90 মিলিয়ন টাকায় পৌঁছেছে, যা আগের বছরের চেয়ে বেশ ভালো গ্রোথ। পৃষ্ঠা 330। ওই একই বছরে রিটার্ন অন নেটওয়ার্থ RONW ছিল 32.75%। পৃষ্ঠা 273। এই যে স্ট্রং প্রফিটেবিলিটি আর রিটার্ন মেট্রিক্স, এটা তো প্রমাণ করে যে কোম্পানি তার কারেন্ট অপারেশন থেকেই ভালো ক্যাশ জেনারেট করতে পারছে। হয়তো এই ক্যাশ ফ্লো ফিউচার গ্রোথ আর ওয়ার্কিং ক্যাপিটালের নিড মেটাতে সাহায্য করতে পারে। হতে পারে এই মুহূর্তে তাদের এক্সটার্নাল ফান্ডের প্রয়োজনটা হয়তো ততটা ক্রিটিক্যাল নয় যতটা মনে হচ্ছে। আমি দুঃখিত, কিন্তু এই যুক্তিটা আমার কাছে খুব একটা জোরালো লাগছে না। দেখুন, প্রফিট বেড়েছে বা আরওএনবি ভালো দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এর সাস্টেনেবিলিটি নিয়ে প্রশ্ন আছে। আপনি ইন্টারনাল ক্যাশ ফ্লোর কথা বলছেন, কিন্তু ওই একই সময়ে 31শে মার্চ 2025 পর্যন্ত ওদের ট্রেড রিসিভেবলস মানে ডিস্ট্রিবিউটরদের থেকে পাওনা দাঁড়িয়েছে 958.29 মিলিয়ন টাকায়, পৃষ্ঠা 51। এটা ওই বছরের মোট রেভিনিউর প্রায় 33.72%। ঝুঁকির কারণ 29। এত বেশি অ্যামাউন্টের টাকা যদি আটকে যায় বা আদায় করতে দেরি হয়, তাহলে তো ওয়ার্কিং ক্যাপিটালের উপর সাংঘাতিক চাপ পড়বে। এর সাথে যোগ করুন ইম্পোর্ট ডিপেন্ডেন্সির কারণে ফরেক্স রিস্ক, ঝুঁকির কারণ 2, যার প্রভাব সরাসরি প্রফিটে পড়বে। সুতরাং শুধু রিপোর্টের প্রফিট দেখে ফাইন্যান্সিয়াল হেলথের পুরো ছবিটা পাওয়া কঠিন। কোম্পানি যে আইপিও থেকে টাকা না নিয়ে ওএফএস করছে, ঝুঁকির কারণ 15, সেটা এই কনটেক্সটে আরও বেশি করে ভাবায়। তারা কি ফিউচারে আসতে পারে এমন কোনো ক্যাশফ্লো প্রেশার সামলাতে যথেষ্ট তৈরি? কর্পোরেট গভর্নেন্স আর ট্রান্সপারেন্সির বিষয়ে আপনার যে উদ্বেগ, বিশেষ করে ব্র্যান্ড ওনারশিপ আর রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন নিয়ে, হ্যাঁ, সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে আমার মনে হয় কোম্পানি এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং তারা প্রয়োজনীয় ডিসক্লোজার দিয়েছে। যেমন রিলেটেড পার্টির সব লেনদেন আরএইচপিতে ডিটেলে দেওয়া আছে, নোট 42, পৃষ্ঠা 309, এবং এগুলো অডিট কমিটির অ্যাপ্রুভাল নিয়ে করা হয়েছে। ব্র্যান্ড ব্যবহারের জন্য যে এগ্রিমেন্টটা আছে, পৃষ্ঠা 225, সেটাও লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যেই রেজিস্টার করা। হয়তো পরিস্থিতিটা আইডিয়াল নয়, কিন্তু কোম্পানি ট্রান্সপারেন্সি রেখেছে এবং নিয়ম মেনেই চলছে। ইনভেস্টররা তো সব তথ্য জেনেই সিদ্ধান্ত নিতে পারবেন। আমি একটু অন্য দিক থেকে আসছি। দেখুন, ট্রান্সপারেন্সি থাকা বা নিয়ম মেনে চলার মানেই কিন্তু এই নয় যে ভেতরের ঝুঁকিটা কমে গেছে। ব্র্যান্ডের মালিকানা কোম্পানির হাতে না থাকা ঝুঁকির কারণ 12। এটা একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল উইকনেস। ভবিষ্যতে যে কোনো সময় এটা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। ধরুন, কোনো কারণে প্রমোটরের সাথে কোম্পানির সম্পর্ক খারাপ হলো, তখন এই ব্র্যান্ড ব্যবহারের অধিকার নিয়ে কি হবে? এটা একটা বিরাট আনসার্টেনিটি। আর রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে শুধু ডিসক্লোজারই যথেষ্ট নয়। যখন লেনদেনের ভলিউম এত হাই, রেভিনিউর 102.40%, তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। ঝুঁকির কারণ নয়। এমনকি প্রমোটাররা যে ভবিষ্যতে একই বা সিমিলার ব্যবসায় নামবেন না, তারও কোনো নন কম্পিট অ্যাগ্রিমেন্ট নেই। ঝুঁকির কারণ 13, পৃষ্ঠা 39। এটা তো মাইনরিটি শেয়ার হোল্ডারদের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে।
এই বিষয়গুলো শুধু ট্রান্সপারেন্সির প্রশ্ন নয়, এগুলো কোম্পানির লং টার্ম স্টেবিলিটি আর গভর্নেন্সের প্রতিশ্রুতিরও প্রশ্ন। সবশেষে আমার মনে হয় ইউরোপ্রতীক সেলস লিমিটেড একটা সম্ভাবনাময় জায়গায় আছে। তারা একটা গ্রোয়িং মার্কেটে নিজেদের এস্টাবলিশ করেছে, প্রোডাক্ট ইনোভেশনে ফোকাস রাখছে, ব্র্যান্ডিংয়ে ইনভেস্ট করছে, আর স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশনের মাধ্যমে ব্যবসার পরিধি বাড়িয়েছে। এই ফ্যাক্টরগুলো তাদের ফিউচার গ্রোথের জন্য একটা ভালো বেস তৈরি করে। হ্যাঁ, কিছু ঝুঁকি অবশ্যই আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু আমার বিশ্বাস কোম্পানি স্ট্র্যাটেজি আর মার্কেটের ফেভারেবল কন্ডিশন এই ঝুঁকিগুলো ওভারকাম করে ভালো রেজাল্ট দেওয়ার পোটেনশিয়াল রাখে। আর আমার মনে হয় সম্ভাবনা থাকলেও ঝুঁকিগুলোকে একেবারেই হালকাভাবে নেওয়া উচিত হবে না। ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আর কারেন্সি রিস্ক, ডিস্ট্রিবিউটরদের ওপর অতিরিক্ত নির্ভরতা, কোর ব্র্যান্ডের ওনারশিপ কোম্পানির হাতে না থাকা, রিলেটেড পার্টিদের সাথে অস্বাভাবিক মাত্রায় লেনদেন, আইপিও থেকে কোম্পানির কোনো ফান্ড না পাওয়া, আর অ্যাকোয়ার করা বিজনেসগুলোকে সাকসেসফুলি ইন্টিগ্রেট করার চ্যালেঞ্জ, এই সবগুলো বিষয় একসাথে কিন্তু কোম্পানির লং টার্ম স্টেবিলিটি আর প্রফিটেবিলিটির পথে বেশ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইনভেস্টরদের এই রিস্কগুলো খুব সাবধানে বিবেচনা করা উচিত। এটা তো স্পষ্ট যে ইউরোপ্যাথিক সেলস লিমিটেডের আরএইচপি একটা বেশ মিক্সড পিকচার দিচ্ছে। একদিকে যেমন মার্কেটের সুযোগ, প্রোডাক্ট ইনোভেশন আর এক্সপ্যানশনের সম্ভাবনা রয়েছে, যা বেশ অ্যাট্রাকটিভ। অন্যদিকে বেশ কিছু সিরিয়াস ব্যবসায়িক, ফাইন্যান্সিয়াল আর বিশেষ করে স্ট্রাকচারাল ও গভর্নেন্স সংক্রান্ত ঝুঁকিও আছে, যা কোনোভাবেই ইগনোর করা যায় না। একদম তাই। আমাদের এই আলোচনাটা ছিল আরএইচপিতে যে তথ্যগুলো দেয়া হয়েছে তার ভিত্তিতে বিভিন্ন দিকগুলো তুলে ধরার একটা চেষ্টা মাত্র। আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করিনি, বরং বিষয়টার মাল্টিপল পার্সপেক্টিভ সামনে আনতে চেয়েছি। ফাইনাল ডিসিশন নেওয়ার আগে পোটেনশিয়াল ইনভেস্টরদের অবশ্যই পুরো প্রসপেক্টাসটা, বিশেষ করে রিস্ক ফ্যাক্টর সেকশনটা আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো খুব ভালো করে খুঁটিয়ে দেখা উচিত। এখানে আরও অনেক ডিটেলস আছে যা গভীর অ্যানালাইসিসের দাবি রাখে।